ভাবে জগতে তুলেছেন কথা ভাবের দরজা খুলে আমারই যাহা বলার ছিল আমার বলার দরকার নয় প্রথম পাল্লার প্রশ্নের উত্তর দিয়েছেন নিশ্চয় আমি আগে বললাম হলো না হয়নি এই হলে হতো আমি এই সব কথাতে যাই গানকে এগিয়ে নিয়ে চল অনেকে গায়ককে দেখবেন আবার ঘন্টা ধরে ওই যেগুলি বলেছিলাম সেগুলো তুলে আপনাদের সময় নষ্ট গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম পাল্লার কোনো কথার আমার প্রয়োজন আর নাই তারে না 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 আমার পিতৃ পরিচয় চেয়েছি নামদার বিশ্বস্ত তিনি ভূমিষ্ঠ হয়ে মাতৃগর্ভে থেকে প্রসব করে পুলস্ত্য মুনি উনি ধ্যানরত ছিলেন রাজা তিনুবঙ্গুর কন্যা হবিব এনাকে বিরক্ত করেছিলেন এই পুলস্ত্য মুনি আর পুলস্ত্য মুনি একবার শুধু তাকিয়েছিলেন তাতে ওই মেয়েটার গর্ভের সংস্কার হয়েছে সেই গর্ভের সন্তানের কুমারী মেয়ের গর্ভের সন্তান হচ্ছে বিশ্বশ্রবা আচ্ছা বাবা আর এই বিশ্বশ্রবা মুনির তিনটি স্ত্রী তার মধ্যে কনিষ্ঠ স্ত্রী হচ্ছে আমার মা যার নাম নিকষা সুকেতু চক্ষের কন্যা নিকষা আর একটা হচ্ছে কৈকেয়ী এই নিকষার গর্ভে রাবণ রাজা জন্মগ্রহণ করেছে নিকষা হচ্ছে রাক্ষস আর বাবা ব্রাহ্মণ তোমাকে প্রশ্ন করছে ব্রাহ্মণে যদি পিতা গো তোমার ব্রাহ্মণে যদি পিতা তোমার আমাদের ভারতবর্ষে এই যে পূর্ণ জাতি হচ্ছে ব্রাহ্মণ মনে বলেন পরে কথা বলবো গান শুনছি ছটফট সারি সবাই বিশ্রাম নিতে পেরে রাত দিন হলে হবে তা বর্ণের প্রথম মানে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ব্রাহ্মণ আমি বলছি না আপনি বলছেন না বলছে আমাদের বেদ ভগবান বিষ্ণুর বদন থেকে ব্রাহ্মণের নাকি জন্ম আর বিষ্ণুর বাহু থেকে জন্মেছে ক্ষত্রিয় যেমন রাম জন্মেছে ক্ষত্রিয় বংশে পঞ্চ পাণ্ডবরা জন্মেছে ক্ষত্রিয় বংশে যারা তৎকালীন সময়ে রাজা তারা সব ক্ষত্রিয় তারপর হচ্ছে
যারা ব্যবসা বাণিজ্য করে পশু পালন করে এরা, আর পায়ে থেকে জন্ম নিচ্ছে শূদ্র জাতি। এক সময় পরশুরাম এই পৃথিবী থেকে ক্ষত্রিয় জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। পৃথিবী থেকে ক্ষত্রিয় জাতি বলে কেউ ছিল না, ধ্বংস হয়েছে এই ধ্বংস হয়েছে এই না জাতি। আমাদের ইতিহাসে যখন পরশুরাম ক্ষত্রিয় ধ্বংস করতে করতে পাগলের মতো সারা পৃথিবী তোলপাড় করছে, তখন ক্ষত্রিয় নারীরা তাদের সন্তানকে পেট থেকে কেউ উরুতে রেখেছে, জামতে রেখেছে। মানে পরশুরাম যে ক্ষত্রিয় নারীর গর্ভে সন্তান তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দিয়েছে, মানে ক্ষত্রিয়ের কোনো চিহ্ন রাখে না। যখন ক্ষত্রিয় রমণীরা কোন জায়গায় না পেলে ব্রাহ্মণ মার্গী জায়গায় যায়, আর ব্রাহ্মণ ওই সুযোগে ক্ষত্রিয় নারীদের সঙ্গে সঙ্গ করে আবার নতুন করে ক্ষত্রিয় জাতি সৃষ্টি করেছিল, যার জন্য পরে ক্ষত্রিয় যারা এসে ক্রস মানে সিলভার কাপ মাছের মতো, যেমন কট মাগুর, যেমন পোল্ট্রি মুরগি, এই ক্রস আমাদের ভারতবর্ষের জাতীয় অনেক ক্রস। চাষা কোথা থেকে এসেছে, বেনে কোথা থেকে এসেছে, ধোবা কোথা থেকে এসেছে, কর্মকার কোথা থেকে এসেছে, আজকে মায়ের দল আসছে গল্প করেন স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার, এরা সব বিশ্বকর্মার জীবনী পড়তে হবে। হিতাত্রী অপ্সরার গর্ভে বিশ্বকর্মার ঔরসে এই সমস্ত জাতির সৃষ্টি হয়েছিল ক্রস হিসাবে। কোন কোন জাতি কিভাবে কিভাবে সৃষ্টি হয়েছে তোমাকে বলছে, বলো তোমার বাবা এক জাতি মা এক জাতি, তাই কি হয়েছে? মার বাবা তো আলাদা জাতি হয়, মা যে জাত বাবা যদি সেই জাত হবে হবে। দুটি ইলেকট্রিক তার দুটোই যদি নেগেটিভ হয়, একটা লাইট জ্বলবে জ্বলবে, তাহলে দুটো দুই রকমের, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে একটা আলো নয়। এই পৃথিবীতে যে সন্তান জন্মগ্রহণ করেছে মা এক জাত, মা হচ্ছে রক্তবর্ণের জাত, বাবার হচ্ছে শ্বেতবর্ণ। একটা পিতৃরস পিতৃবীজ আর একটা মাতৃরস, এটা তো দুই জাতি দুই ভাগ পারে, তাহলে এক জাতি তো হয় না। তা বলছে তাহলে তোমার মা রাক্ষসী বাবা ব্রাহ্মণ কেন? ওরে আমি একা নই, জগতের যত মানুষ এসেছে এসেছে মহাভারতে এক সময় মহারাজ যুধিষ্ঠির সঙ্গে আর রাজা যজাতির সঙ্গে যখন আলোচনা হচ্ছিল, ভণ্ডুক নামক এক সর্পে রূপান্তরিত হয়ে সেই সাপ ভীমকে আক্রমণ করে, কিন্তু অর্জুন গিয়ে অজগরের হাত থেকে ভীমকে ছাড়াতে পারছিল না। কেন? যদি মারা যায় বান, তাহলে সাপকে মারতে গিয়ে ভীমের শরীরে বান বিদ্ধ হয়ে যাবে। শেষে অর্জুন বলেছিল, হে অজগর, আপনি কি পেলে সন্তুষ্ট হয়ে আমার দাদা ভীমকে ছাড়বেন? বলল, তোমার দাদা যুধিষ্ঠিরকে ডেকে নিয়ে আসে, আমি তাকে প্রশ্ন করব, আর সে যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমি সর্ব তোমার দাদা ভীমকে ধরেছি, ছেড়ে দেবো, যাও নিয়ে আসো। তখন যুধিষ্ঠির গেলেন, যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন এই যজাতি।
যথার্থ ব্রাহ্মণ কহিবে কাহারে কর্তব্য বিষয় কি বল সংসারে যথার্থ ব্রাহ্মণ কাকে বলছো যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে শুধু ব্রাহ্মণের পেটে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় না সত্য দয়া মায়া ক্ষমাশীল তার ভিতরে দয়া থাকবে দান থাকবে ক্ষমা থাকবে বিনয় থাকবে বিদ্যা থাকবে এগুলি যদি কোনো সূত্রের মধ্যে দেখো বলো তাহলেও তিনি ব্রাহ্মণ শুধু রজে বীজে জন্ম নিলে ব্রাহ্মণ হয় আর ব্রহ্মের যিনি পরিচর্যা করেন ব্রহ্মকে যিনি ইচ্ছা মতো ব্যবহার করেন ইচ্ছা প্রয়োজন হলে খরচ করব আর না হলে খরচ করব না আমরা মেলায় ঢুকি যেটা দরকার না সেটা দেখলে মনে হয় কি কিন্তু এমন লোক আছে সংসার যারা ভালোভাবে চালায় তারা বিনা প্রয়োজনে কোনো জিনিস কিনবে তারা কারা যারা সাধু আমি কোন জিনিস কেনার কথা বলছি এই যে আমাদের মুদ্রা এই যে সহস্র যে অর্থ এই অর্থ অকারণে ব্যয় করে এমন মানুষ পৃথিবীতে আছে কজন বিরল যারা জেনে শুনে খরচা করে এই ব্রহ্মের পরিচর্যা করে তারাই প্রকৃতপক্ষের ব্রাহ্মণ তাহলে এই ব্রাহ্মণ তো শুধু জাতিগত ব্রাহ্মণ নয় এই জগতের সাধক যারা এই জগতের সাধক যারা তারাই ব্রাহ্মণ তাহলে তারাই যথার্থ ব্রাহ্মণ এই যে বহুমূল্যে কোটি কোটি মূল্য দিয়ে যে অর্থ কিনতে পাওয়া যায় না যে অর্থ নিজের শরীরে তৈরি হয় তাকে সাধনা দ্বারা রাখতে হয় তাহলে রাবণের বাবা ওই ব্রাহ্মণ তাহলে মাকে রাক্ষস একা রাবণের মা রাক্ষস আমরা যারা জগতে জন্মিয়েছি সকলের মায়ের তো রাক্ষস রাক্ষস করে গিলে খায় আমার মা বাবার শ্বাসটাকে গিলে খেয়েছে তবেই তো আমি হয়েছি তাহলে মা সেদিনকে রাক্ষস আর বাবা ব্রাহ্মণ কেন নিকষা বিশ্বস্বরূপ মুনিকে বলেছিল আমাকে সন্তানের জন্ম দিতে চাই আমি সন্তানের মা হতে চাই আমাকে দয়া করে সন্তান দাও তা কি বলেছিল বিশ্বস্বরূপ বলল যাও তোমার এই রকম সন্তান হবে বলেন তো কোন বাবা বলতে পারে কে বলতে পারে ওই আনন্দ করতে গিয়ে এসে যায় আশা দিদিদের ঝোলায় আর মাল নাই কি নিচে মনে নাই তাই মাল এসে গিয়েছে ঠেকানো যায় বলতে পারবে কি এইরকম সন্তান জন্মগ্রহণ করবে কোন বাবা তিনি প্রকৃত পক্ষের ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণের সত্তাকে যে মা গিলে খেয়ে পূর্ণরূপে একটা সন্তানের জন্ম দিয়েছেন তিনি তো রাক্ষসী রাম জিজ্ঞাসা করছে রাবণ তুমি রাজা হলে কি করে তোমার বাবা কি রাজা ছিল না আমার বাবা রাজা ছিল আমি কবি গান গাইছি একদিন মেহের চাঁদের সঙ্গে কবি গান বর্ধমানে তো মেহের জামার বোতাম খুলে দিয়ে বলছে আমাদের 14 পুরুষ কবি মেহের চাঁদ আমার তা বলছে আমাদের বাড়ির মুরগিও তো কবি গান গায় এখন গলা সাজে ওর বাবা ছিল কবিয়াল ওর জ্যাঠামশাই না মানে কাকা চাঁদ মোহাম্মদ ছোট ছিলেন গফুর চাঁদ বড় তাই তো আচ্ছা গফুর চাঁদ বড় না গফুর বড় হ্যাঁ মানে মেহের বাবাই বড় পরম্পরা এরকমই যেমন আপনাদের কৌশিক
সঞ্জয় চ্যাটার্জি তার ছেলে তপন চ্যাটার্জি আমার বন্ধু ছিলেন সঞ্জয় চ্যাটার্জি কবিয়াল তপন চ্যাটার্জি কবিয়াল আবার ওর ভাই অরুণ চ্যাটার্জি কবিয়াল ওই গ্রামে প্রায় 12-14 জন কবিয়াল ওই গ্রামে ওখানে কবিয়ালের চাষ বুঝলেন ঠিক ওই জায়গাতে আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো তোমার বাবা তো রাজা নাই না রাজা নাই আমি যেমন তুফান আমার বাবা কবিয়াল নাই তাহলে আমার বাবা কবিয়াল নাই বলে আমি কবি গান শিখতে পারবো না আমি কবিয়াল বলি আমার ছেলে কবি গান শিখতে পারবে হবে কে কি করবে আগে থেকেই এখানে লিখে নিয়ে চলে এসেছে কার দ্বারাই কি হবে আপনি জোর আমার ছেলেটাকে দিয়েছিলেন গান শিখাতে জানেন 3-4 বছর দিলাম দেখলাম তাল তলা দিয়ে গেল ও তাল তলার কাছে বললো বাবা বাবা জোর করে দিও না কাঁঠাল পাকবে আমার ছেলে তুমি যত কার ভাই দাও পাকবে না বাবা বাবা ছেলে আর ভাই দিয়েছিল তাই দেখো আমাকে জিজ্ঞেস করো বাবা তো রাজা নাই তুমি রাজা হলে কি হবে বলা কঠিন কার ভাগ্যে কি হবে কার ভাগ্যে কিভাবে কি রাজা হবে আপনি আজকে টোটো টানছেন বলা যেতে পারে আপনি টোটো চালিয়ে ইন্দাসে গিয়ে হয়তো 1 কোটি টাকার একটা ব্যাগ পেলেন পরে দিন 8 টোটোয় পাসা দেবেন এবার বুঝবেন বড় বড় বাকুড়ি কোথায় পাই 70 একটা বাকুড়ি সাবমার্শাল বসিয়ে না হয়তো একটা ধানের গোডাউন করে মালিক শুরু হয়ে গেল বিশ্বের মালিক যিনি তিনি কখন কাকে মুনিশ করবেন আর কাকে মালিক করবেন তিনি তো জানেন তিনি তো জানেন এটার নাম লঙ্কা কেন রামায়ণ কি বলছে মলয় পর্বতের যে চূড়া যেটাকে বলা হতো বিন্দু পর্বত এই পর্বত দিনে 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 শুধু বেড়ে এখনো বাড়ছে কেন ইতিহাস বলছে যেটা মলয় পর্বত ওই পর্বতের নিচে বিরাট একটা সমুদ্র ছিল বিরাট সমুদ্র ছিল কিন্তু আমাদের এই যে বসুমতী এই যে মাটির এই তলদেশে যে প্লেট রয়েছে মাঝে মাঝে ওই জায়গাতে ওপারের প্লেট এবং এপারের তলদেশের প্লেট ধাক্কা খেতে 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 যখন এক জায়গায় হওয়ার চেষ্টা করছিল ওখানে ওই সাগর বুঝে গিয়ে আস্তে 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 বিশাল একটা পর্বত আকার নিয়েছে মলয় পর্বত আমরা বলছি ইতিহাস আর শাস্ত্র বলছে ওখানে নারদ মুনি পায়খানা করেছিলেন মল থেকে মলয় পর্বত মল থেকে এটা বিজ্ঞান বলছে এইটা তলদেশের প্লেটগুলি দিয়ে ধাক্কা খেয়ে পাহাড়ে পরিণত হয়েছে এখনো সেই পর্বত বাড়ছে তা ওই পর্বত বাড়তে বাড়তে চচ্চগিরি পর্বত নাম দেওয়া হয়েছিল চচ্চগিরি ওই পর্বতের চূড়াতে বসে রাক্ষস চক্ররক্ষ অসুররা দানবরা এরা দেবতাদের পাছায় কাটিয়ে দিত স্বর্গে দেবতাদের পাছায় এই কদিন আগে দেখেছেন আমাদের নদিয়াতে কি ঘটেছিল ওটা আমার বাড়ির কাছে কারণ মেহেরপুর ডিস্ট্রিক্টটা আমার দেহটো এবং মেহেরপুর কাঁটাতারের এপার ওপার বাংলাদেশের কিছু মানুষ তারা চোরা কারবারি করার জন্য এক ধরনের ট্যাঙ্ক তৈরি করেছিল বাংকার মানে যে কোনো সময়ে মাল ওপার থেকে নিয়ে এসে বাংকারে ভরে ভরে রাখবে মানে দোকানের মতো সাজিয়ে রাখবে আর সুযোগে হয় বাজারদের পয়সা দেবে না হয় কাঁটাতার কেটে ওপারের মাল এপারে এপারের মাল ওপার কিন্তু মাল ওই জায়গায় মজুদ রাখা হয় 8-10টা বাংকার তৈরি করেছিল নদিয়ার শেষ সীমান্তে আপনারা ইউটিউবে হয়তো খবরটা পেয়েছিলেন আমরা দেখতে গেছিলাম মোটরসাইকেল ওই বাংকার
ওই রকম সুযোগ নিয়ে ওই চূড়ার পর্বতে এই রাক্ষসের দলের সাথে দলদল করে এরা দেবতাদের অত্যাচার করত। এই যাদবদা একটু আসুন আসুন তাহলে যখন অত্যাচার করতে শুরু করত দেবতারা দেখলো সর্বনাশ, এই বাংকার ভাঙতে হবে, এই বাংকারে বসে আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। যেমন কিছুদিন আগে কয়েক বছর আগে পশ্চিম পাকিস্তানে কিছু অস্থায়ী শিবির যেগুলো জঙ্গি শিবির নরেন্দ্র মোদী ধ্বংস করে দিয়েছে, ঠিক ওই রকম ভাবে পবনদেবকে বললো যাও, পবনের দ্বারা ওই পর্বতের চূড়াটাকে ভেঙে দিয়ে সাগরের জলে ফেলে দাও। তাই ওই মলয় পর্বতের চূড়া পবনের দ্বারা আঘাত করে ভেঙে দিয়ে ওই জলে ফেলে দিয়েছে। জলে ফেলে দিয়েছে, ওই চূড়ায় লঙ্কা হয়েছে। ওই চূড়া ওই পর্বতের চূড়াটুকু নিয়ে গিয়ে সাগরের জলে ফেলে দিল। চতুর্দিকে সাগর আর এই সাগরের মাঝখানে তৈরি হলো একটা লঙ্কা। একে লঙ্কা বলা হয় কেন? এটার নাম লঙ্কা কেন? ভারতবর্ষে অগণিত দ্বীপ, তার মধ্যে এটার নাম হচ্ছে লাক্ষদ্বীপ। এই লাক্ষের অপভ্রংশই হচ্ছে লঙ্কা। এই লাক্ষ সাগরের জলের মোনা সাগরের মাঝখানে এখনো নাক তুলে ওই লঙ্কা ধাম ওরে আজ অবধি রয়েছে। আজ অবধি রয়েছে ভাই এই লঙ্কা নাক তুলে। এখন এই শ্রীলঙ্কা আছে, যারা দেখেছেন একবার হাত হানুন তো, যারা লঙ্কা দেখেছেন একজনও দেখেননি, ঠাকুরমা দেখেননি, আপনি দেখেছেন, এরা দেখেন, লক্ষ্য করেন বাড়ি গিয়ে দেখবেন, দেখবেন এখনো সেই লঙ্কার নাক তুলে দেখেছেন। এবার মিটমিট হাসছে, বুঝতে পেরেছে। যারা বুঝেছো তারা বোঝো, না আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলি এইরকম, যার জন্য আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে গুরু ধরার কথা। ইসলামেও বলা আছে যারা মারুভূতির লোক তারা যে পীর ধরো পীর ধরো, যার জন্য বাংলাদেশে শুরু হয়েছে মাজারগুলি ভাঙা। যারা শরীয়তি লোকরা মাজার বানিয়ে দিয়েছে, এই মানুষগুলো কল্পতরু এদের বিশ্বাস নাই, এদের সেই একজন আছে ওই বিশ্বাসে বেশি। কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলো এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বোঝানো আছে যে এই দেহ তত্ত্বের সঙ্গে ওই শাস্ত্রের কথা কত সুন্দর গভীর। আর ওই লঙ্কার রাজা হচ্ছে রাবণ। বাবা, লঙ্কার রাজা হচ্ছে রাবণ। রাবণ হচ্ছে কামের প্রতীক। রাবণের প্রকৃত পক্ষে কি 10টা মাথা? 10টা মাথা 20টা হাত। আচ্ছা 20টা যার হাত, সে বউটাকে আদর করবে কি করে? দুটো হাত চাপালে তো কি হবে? আবার 20টা হাত বউটা শোবে কোন জায়গায়? এগুলি আমাদের কল্পনার প্রতীক মাত্র। কামের 20 দিকে গতি, 10 দিকে ধাবমান। কামের গতি হচ্ছে প্রবল, তার শক্তি হচ্ছে মহান। সেই কামকে দমন করার জন্য রামকে সাগর বাঁধতে হয়েছে। সাগর বাঁধলো কেন? ভবাপাড়ার একটা গান একটু আগে আমি বললাম না, হৃদয় আঙ্গিনায় করো নাম কীর্তন, কণ্ঠ সমুদ্র করো সুধাবরী। এই যে কণ্ঠ সমুদ্র, বনের সাপে যদি কামড়ায় তাহলে কি হয়? যদি পায়ে কামড়ায় বিষ মাথার দিকে ওঠে,
আর ঘরের শাশুড়ি যদি সবল দেয় তাহলে উপরের বিষ নিচে নেমে আসে। এই দেখুন আমরা এই সাগরে বন্ধন দিয়েছি, এই যে গুরু দেওয়া এই কণ্ঠ সমুদ্র স্বরূপ এই সাগরে বাঁধ দিয়েছি আমরা, এই সাগরে বাঁধ দিয়েছি অযোধ্যা থেকে আসছে রামপূর্ণ ব্রহ্ম। কোথায় যাচ্ছে? সাগরের উপরে। কাকে বধ করতে? রাবণকে বধ করতে। তাহলে ওই সাগর বন্ধন আর দেহের সাগর বন্ধন। এই সাগরের উপরে লঙ্কা, এই লঙ্কা হচ্ছে কামের রাজ্য। এই কাম রাজা হচ্ছে রাজা দশনন, নাম রাজা রাবণ। বুঝতে হবে একটি রঙ্গর কাগজের পাতায় যা লেখা আছে তাই যদি বলবো তাহলে লোকে শাস্ত্র পড়ে জেনে নেবে। তাহলে কবিগান করবো কেন পয়সা না? ওর নিগুড় অর্থ তার বাচ্চার তার লক্ষ্যার্থ এবং তার মধ্যে কি যুক্তি আছে ওই শাস্ত্রগুলি পড়ে নির্দিষ্ট সেটা রস সেটা মানুষকে বোঝানো হওয়া উচিত। শুধু পাল্লা দ্বারা প্রশ্নের উত্তর দিয়ে আমার কাজ নাই, এর আরো কিছু রয়েছে, আরো কিছু রয়েছে, আরো কিছু রয়েছে। তাহলে দেহের রাজা হচ্ছে কাম। এই কাম রাজা কিভাবে? ক্ষমতার জোরে। আর লঙ্কার যে রাজা রাবণ, এ রাজা হলো কি করে? নাম যার পূর্বে লঙ্কার রাজা। একদিন রাবণ ছুটে এলো, কুবেরের কাছে গিয়ে কহিতে লাগিল, আমি হব লঙ্কার রাজা, তুমি ছাড়ো সিংহাসন। লঙ্কার রাজা হবে আজ থেকে রাবণ। কুবের বলছে যাব না, আর রাবণ বলছে লঙ্কার সমস্ত প্রজাবাসী তারা বলে আচ্ছা তোমরা দুই ভাই মারামারি করো, আগে বলো কুবের তুমি বলো তোমাকে আমরা তুমি রাজা করে আমাদের লঙ্কার সিংহাসনে বসাতে চাই, তুমি আমাদের কি দেবে? কুবের বলে আমি 5টা জিনিস দেব। বলো কি? বললো একটা হচ্ছে প্রথমে খাদ্য, প্রজাদের খাদ্যের অভাব রাখবো, আর বাসস্থান দেব, আর চিকিৎসার ব্যবস্থা করে দেব, আর বস্ত্র দেব, আর শিক্ষা দেব। বলো ঠিক আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা জিনিস কুবের বলে বলে। প্রজারা জিজ্ঞেস করে রাবণ তুমি যদি রাজা হও তুমি কি দেবা? বললো আমি যদি রাজা হই তাহলে 5টা জিনিস দেব, আর একটা বেশি। বললো কি? বলে লঙ্কার মাটিতে একদিন ভগবানকে আনবো, ভগবানকে আনবো, ভগবানকে আনবো, এই লঙ্কার মাটি ভগবানকে আনবো। তোমার হুজুরা বললো জয় রাবণ রাজা কি, জয় রাবণ রাজা কি, জয় রাবণ রাজা কি, জয়। তাই তো আমি রাজা হয়েছি, বলে তাই তো আমি রাজা হয়েছি। কেন রাজা হয়েছি? দুটো দিক থেকে শোনালাম, এবার শোনো। আমার রাজধানীতে একটা সাইনবোর্ডে লেখা আছে 3টে শব্দ, রাম লিখেছে। আচ্ছা লঙ্কার ভাষা কি বাংলা? শ্রীলঙ্কার ভাষা
বাংলা। আচ্ছা অযোধ্যার ভাষা কি বাংলা? কে জানে বাবা, এসব ইতিহাস ঘাঁটলে পরে সব নেকালি চোখানি পেয়ে যাবো আমরা। যদি ইতিহাস ঘাঁটা যায় আমাদের শাস্ত্র নিয়ে আমরা বিপদে পড়ে যাবো। যে যে অশ্ব, ইভো, অজ, এই তিনটে শব্দ লেখা ছিল লঙ্কার একটা সাইন বোর্ডে। আমাকে জিজ্ঞাসা করছে এই তিনটে শব্দ লেখা কেন? অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়া। আগে মানে গুলো শুনুন, লেখাতে অশ্ব, অশ্ব মানে ঘোড়া। তারপর হচ্ছে ইভো, ইভো মানে হচ্ছে হাত, আর তারপর লেখাতে অজ, অজ মানে ছাগল। তিনটে পশুর নাম রয়েছে, তিনটে পশুর নাম রয়েছে। কি কারণে ভাই? একটা রাজা, একজন রাজা হতে গেলে তার কি কি গুণ থাকার প্রয়োজন? প্রথমে সে বীর শ্রেষ্ঠ পুরুষ। আপনারা ঘোড়ার শুয়ে শুয়ে ঘুমানো দেখেছেন? মশারি টাঙিয়ে ঘোড়া ঘুমায় দেখেছেন? গরু বসে গোয়ালে মশারি টাঙানো থাকে, ছাগলের ঘরে তাও মশারি টাঙানো, কিন্তু ঘোড়া ঘুমায়। ঘোড়ার ঘুম হচ্ছে একটু শুয়ে গোড়াগড়ি দিয়ে ধারা দিতে। একজন যদি রাজা হতে চাও, জনপ্রতিনিধি হতে চাও, আগে ঘুমকে ত্যাগ করো, অলসকে ত্যাগ করো। তুমি হাওয়ায় গাড়িতে চড়ে কালো কাঁচে ঘেরা গাড়ি নিয়ে হাত বাড়িয়ে মুখ বাড়িয়ে হাই টাটা বাই বাই, ওটা তোমার কাজ না। পার্লামেন্টে যাও, আমরা তোমাকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি করেছি। পার্লামেন্টে গিয়ে আমাদের কোথায় কি লাগবে, আমরা কোন অবস্থার মধ্যে বাস করছি, এগুলি গিয়ে বল। আর সেখানে গিয়ে হাওয়া খাচ্ছ, দামি দামি খাবার খাচ্ছ, এটা কি বিলাসিতার জীবন? তুমি না জনপ্রতিনিধি, আমি বাড়ির মালিক, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার বৌমা আছে, আমার নাতনি আছে। আর আমি যদি গান করতে এসে আমার পয়সা কটা বদলং ভরসায় ঢেলে দিয়ে চলে যায়, আমার বাড়ির লোক গার্জেন হতে বললাম বাবা, হতে বললাম